বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, আমিও বিবাহিত। আমারও এখন আলাদা ছোট্ট একটা সংসার হতো, কিন্তু এসে পড়লাম বড় বোনের সতীন হয়ে। হ্যাঁ, বিয়েটা তো হলো আমার বোন জামাই সায়েদ মাহমুদের সাথে, যার সাথে ঠিক 6 মাস আগে আমার বড় বোন অনামিকা ইসলামের সাথে বিয়ে হয়েছিল। না, আপু মরেনি, বেঁচেই আছে। তবুও আমাকে তার সতীন হয়ে আজ থেকে এই সংসারের দায়িত্ব নিতে হবে। 5 মাস আগে যখন ভাইয়া আপু ফ্যামিলি ট্রিপ থেকে ফিরছিল, তখন হঠাৎ অ্যাক্সিডেন্টে ভাইয়ার বাবা মা মারা যায়, আর আপু চলে যায় কোমায়। মেরুদণ্ডের হাড় ভেঙেছে, মাথায় আঘাত লেগেছে। মা বাবাকে হারিয়ে সায়ান ভাইয়ের পৃথিবীটাই তো অনামিকা আপু। সব ভালোই চলছিল, কিন্তু ওই যে কপালের লিখন। আমার ক্ষেত্রেও তাই হলো। আপুর জন্য রাখা নার্স আপুর কেয়ারটেকার করেনি, সেই মূল্য আমাকে আমার জীবন দিয়ে দিতে হলো। কোনো কালে আমি আমার বাবার প্রিয় ছিলাম না, আমার জায়গায় ছেলে আশা করেছিল, তো তাই হয়তো আমাকে মেনে নিতে পারেনি। সেদিকে আপু তার চোখের মনি বড় মেয়ে। আপুর দেখাশোনা করার জন্য আমাকে তার সতীন করার জন্য কোনো প্রয়োজন ছিল নাকি আমি জানি না, তবে বিগত 15 মিনিটে যতটা আন্দাজ করেছি তা হলো, আমাকে বিয়ে দিলে বাবার ঘাড়ের বোঝা কমবে, সংসারটা নিজের মনে করে আগলে রাখবো। যদিও আমাকে বলা হয়েছে আপুর আমানত এসব। আচ্ছা, আমিও তো এখন সায়ানের স্ত্রী, তাহলে কি করে এসব আপুর আমানত হলো? মেয়ের জামাই যদি পরনারীতে আসক্ত হয়ে যায়, যদি আপুকে না রাখে, তাই তার জন্য তার বেড পার্টনার দিয়ে গেল। আপু তো কোনো একদিন সুস্থ হবে, সেদিন কি জবাব দিবে তারা? তার ভালোবাসার সংসারে কি আপু আমাকে মেনে নিবে? ডায়েরিতে কথাগুলো লেখে আয়নার সামনে দাঁড়ালো অতসী। কিছুক্ষণ আগেই তার বিয়ে হয়েছে, অথচ তার শরীরে নেই কোনো হলুদের গন্ধ, নেই কোনো বিয়ের সাজ। চুপচাপ আয়নায় নিজেকে দেখছে সে। গলার নিচে বেশ কালো হয়ে গেছে, কপালের বাঁ পাশে ব্যান্ডেজ লাগানো, ঠোঁট কেটেছে, হাত পায়ে কালশিটে। ফোনটা নিয়ে গেছে ওর বাপ, তাই তো চাইলেও প্রিয় মানুষটাকে আর দেখতে পারবে না। তার ছবিও যে অতসীর জন্য অনেকটা সাহস যোগান দিত। এক হিসেবে ভালোই হয়েছে, সে তো মুক্তি চেয়েছিল, আজ পেয়েও গেল। আচ্ছা, সে কি জানে সে মুক্তি পেয়েছে? দরজায় নক পড়েছে, সায়ান ভেতরে এলো। কেন যেন অতসীকে তার সহ্য হচ্ছে না। সায়ান প্রচণ্ড ভালোবাসে অনামিকাকে, তাই তো তার জন্য বাধ্য হয়ে তার সতীন আনলো। হ্যাঁ, সতীন। এই মেয়েকে সায়ান চেয়েও দেখবে না। অনামিকার জীবন্ত লাশ হলেও ওকে নিয়ে সায়ান সারা জীবন কাটিয়ে দিতে পারবে। অতসীকে ডেকে সায়ান বলল, দেখো অতসী, আমি জানি তুমি মেনে নিতে পারছো আমাকে, কিন্তু আমি তোমাকে মানতে পারবো না। আমার কাছে কখনো কোনো অধিকার চাইবে না। তোমার বিয়েটা শুধুমাত্র ওনার জন্য করা। তুমি ওনার খেয়াল রাখবে, এতেই হবে। তাছাড়া আর কোনো কিছুই আমার থেকে আশা করবে না। এই বাসায় যথেষ্ট শালীন হয়ে চলবে, যখন তখন যেন ওর না ছাড়া না দেখি। আর এবার ছেলেদের পিছন ছাড়বে। তুমি এখন মিসেস সায়ান মাহমুদ, আশা করছি মাথায় রাখবে। ভাই, একটা কথা ছিল। বলো। আসলে আমি টিউশনই করাতাম, মূলত আমার লেখাপড়া তাতেই চলতো। তো আমি আসলে একটু বের হতাম, সন্ধ্যের আগেই ফিরে আসবো। সায়ান কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। ফিরে এসে অতসীর সামনে না, অতসীর গায়ে টাকা ছুঁড়ে মারলো আর বলল, নার্সকে আমি 25,000 দিয়ে রেখেছিলাম, এখানে 30 আছে, প্রতি মাসের 1 তারিখে পেয়ে যাবে। কিন্তু মাইন্ডে অনার যত্নে কোনো ক্ষতি না হয় যেন। ঠোঁটের পাশে লেগে আবার একটু রক্ত আসলো। কষ্ট লাগছিল, কিন্তু প্রকাশ করে কি লাভ? টাকাগুলো রেখে অনামিকার কাছে চলে এলো অতসী। আপুর সব টাইম বেল করতে হয়, লিকুইড খাবার দেওয়া হয়। অতসী খাবারের চাট দেখে খাবার বানিয়ে এনে খাইয়ে দিল। হাত মুখ মুছিয়ে কাপড় চেঞ্জ করে দিয়েছে। অতসীর আপু খুব সুন্দরী, তাই তো সায়ান ভাইয়ার মতো স্বামী পেয়েছে। দুজনের সমান সমান, রূপে গুণে কিংবা শিক্ষায়। আপুদের বিয়েটা হলো ঘরোয়াভাবে। কথা ছিল ট্রিপ থেকে ফিরে এসে বড় করে আয়োজন করবে, কিন্তু তার আগেই সব ওলটপালট হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে অতসী ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই, কারণ সারাদিন না খাওয়া শরীরে টান ছিল না। ঘুম যখন ভাঙলো তখন বুঝতে পারলো ও কোথাও থেকে পড়ে যাচ্ছে, কারো কথার শব্দ শুনতে পারছে।
এই বেহায়া মেয়ে, এত সাহস কি করে হয় আমার অনার পাশে ঘুমানোর? অনার জায়গা নিতে চাও? এটা অনার আর আমার খাট। এই ঘরে তুমি আসবেন, কিন্তু অনার সংসারে ঢোকার চেষ্টা করবে না। সাহস কি করে হয় এই খাটে স্পর্শ করার? এখানে অনায় ব্যতীত অন্য কোনো মেয়ের জায়গা নেই। কথাগুলো বলে সায়ান জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। অতসীর হাত পা কাঁপছে। ঘুম ঘুম চোখে দরজার কাছে দু পা মুড়ে বসে অস্ফুট সরে ডেকে বলল, মা। অতসীর মা মাগরিবের নামাজ পড়ে কেবল দু চোখ বন্ধ করেছিল। হঠাৎ মনে হলো অতসী ডাকছে। চোখ খুলে দেখে মেয়ে তো নেই। থাকবে বা কি করে? মেয়ে তো অনামিকার বাসায়। অতসীর বাবা। মেয়েটার একটু খোঁজ খবর। কতবার বলেছি আমাকে অতসীর কথা বলবা না? বলছি না অনামিকার বাবা বলে ডাকতে? কেন অনামিকার বাবা বলে ডাকবো? অতসী আমার বড় সন্তান, তাই অতসীর বাবা বলেই ডাকবো। অতসী না, অনামিকা আমাদের সন্তান। হ্যাঁ মানছি, অনামিকা আমাদের সন্তানের মতো, কিন্তু কেন আপনি নিজের মেয়ের সাথে এমন করেন? কোনো দায়িত্ব তো পালন করলেন না। মেয়েটাকে কোনো দিন আদর করে মা ডাকটাও ডাকলেন না। অথচ কি তোর মেয়ের জন্মের সময় আমার থেকে সব কেড়ে নিয়েছে, ভুলে গেছিস? শোন, অনামিকা আমাদের প্রথম সন্তান। ও আমাদের সন্তান, আর কারো না। ওর থেকে প্রথম মা বাবা ডাক শুনেছি। আর হ্যাঁ, আমার মেয়েটা 5 মাস পর কোমা থেকে ফিরেছে, কিন্তু প্যারালাইজড। সব শুনতে পাচ্ছে, অথচ রেসপন্স দেখাচ্ছে না। সময় মতো দেখাবে। এখন ওর সেবা যত্নের প্রয়োজন, তাই অতসীর ওখানে থাকা বেশি দরকার। মেয়েটার পরীক্ষা চলছে। তোর মেয়ে জজ হবে না ব্যারিস্টার? এত পড়তে হবে কেন? আপনি কি মানুষ? অনামিকাকে তো কথায় কথায় আমার মেয়ের সাথে তোর অপয়ার তুলনা করবি না। ভুলে যাস না, তোর ওই মেয়ে জন্মের সময় আমার অনামিকা মাকে খেয়েছে। আমার অনামিকাকে অনাথ করেছে। আমার থেকে আমার কলিজার টুকরা বোনকে কেড়ে নিয়েছে। এসব আপনি কি বলছেন? ও কিভাবে নিবে? সেদিন যা হয়েছিল সবটা অ্যাক্সিডেন্ট মাত্র। কিন্তু সেদিন ওই মেয়ে জন্ম নিল অনামিকাকে অনাথ করে। না, অনামিকা অনাথ হবে কেন? অনামিকা তো পেয়েছে মা বাবা হিসেবে মামা মামিকে, কিন্তু আমার মেয়েটা জন্মের সাথে সাথে অনাথ হয়েছে। আমি অতসীর প্রতি দায়িত্বের অবহেলা করিনি, তাই বুঝি অনামিকা সতীন বানিয়ে রেখে এলেন? আমার অনামিকা মা সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। দোয়া করো অনামিকা একটু একটু রেসপন্স করুক। অনামিকা সুস্থ হলে কি করবেন? ছায়ান অতসী ডিভোর্স দিবেন? আমার মেয়েটার জীবন না। আমিনুর ইসলাম আর কথা বাড়ায় না, চলে যায়। তার কাছে উত্তর আছে কি নেই, কিন্তু অনামিকা তার দায়িত্ব, তার বোনের শেষ অংশ। অনামিকার জন্য সে সব করবে। কখনো জানতে দেবে না অনামিকা তাদের সন্তান না। অনামিকাকে আগলে রাখবে সবটা দিয়ে। ডক্টর এসে অনামিকাকে চেক আপ করছে। অনামিকার রেসপন্স খুব কম। ব্রেনের অনেকটা অংশ কাজ করছে খুব ধীরে। 5 মাস কোমায় থাকার জন্য কি হাত পা খুব একটা নাড়াচ্ছে না, কিন্তু সব বোঝা যাবে টেস্টের রিপোর্ট আসলে। অনামিকা কোমা থেকে বেরিয়েছে 7 দিন, কিন্তু অতসী মেয়েটা বেশ যত্ন করছে। বোঝাই যায় মেয়েটা খুব ভালোবাসে বোনকে। প্রতিদিন বোনের পাশে গিয়ে নিয়ম করে বসে থাকতো। 7 দিন আগে যখন অনামিকা প্রথম রেসপন্স করলো, তখন সায়ান জেদ ধরলো বাসায় নিয়ে আসবে আর রাখবে না। কথা মতো তাই হলো। কিন্তু আজ সকালে সায়ান অফিস যাওয়ার পর নার্স নিজের মতো বসে ফোনে কথা বলছিল। এদিকে অনামিকার শ্বাসটা উঠে খুব খারাপ অবস্থা হয়ে যায়। এমনিতেই অনামিকার অ্যাজমার সমস্যা রয়েছে। ভাগ্যিস সায়ান ফিরে আসে। তারপর খুব কষ্টে সবটা সামাল দেয় ডক্টর ইফাত। সায়ান ইফাত অনেক দিনের বন্ধু। স্কুল কলেজের গণ্ডিকে এরা একত্রে পার করেছে। সায়ানের সব সিদ্ধান্তে ইফাত সাহায্য করেছে। অনামিকাকে পটানোর জন্য যা যা করা প্রয়োজন সব করেছে। ফ্যামিলি রাজি করানোর ক্ষেত্রেও ইফাতের অবদান অনেক। কিন্তু আজ অতসীর সাথে যেটা হলো মেনে নিতে পারেনি ইফাত। অনামিকার দেখাশোনা করার জন্য বিয়ে করার কি প্রয়োজন ছিল? তাছাড়া মেয়েটার জীবনকে অনিশ্চিত করার কি খুব প্রয়োজন ছিল? একদিন অনামিকা সুস্থ হবে, তখন অতসীর কি হবে? কারো কোনো মাথা ব্যথা কি নেই এই বিষয়ে? অবশ্য অতসীর বাবার আজ যে রূপ ইফাত দেখেছে, তাতে করে ইফাত বুঝে গেছে আর যাই হোক এই মেয়ের প্রতি তার বাবার কোনো দরদ নেই।
এসব ভাবতে ভাবতেই হঠাৎ কল এলো ইফাতের ফোনে। স্ক্রিনে সায়ানের নাম। অনামিকা রিপোর্ট কোন নাগাদ পাওয়া যাবে? আসবে 2-1 দিন পর। সায়ান, তুই কি ফ্রি আছিস? হ্যাঁ। অতসীকে কেন বিয়ে করলি? জানি না। জানি না মানে কি? তুই অন্তত মেয়েটাকে বিয়ে না করলেও পারতি। মানে অতসী তো পালানোর চেষ্টাও করলো। পরিণাম দেখলি তো। যদি তুই একবার না করতি তাহলে তো বিয়ে হতো না। ও পালানোর চেষ্টা করলো বলেই তো বিয়েটা করলাম। মানে যে মেয়ে আমরা সবাই থাকতে অনামিকাকে ছেড়ে পালাতে পারে, সে মেয়ে আমার অজান্তেও পালাতে পারে। অতসী পালাচ্ছিল কারণ ও বিয়ে করবে না বলে। মেয়েটার ভবিষ্যৎ শেষ করে দিলি। হ্যাঁ, ওর মনে তো লাড্ডু ফুটছে। মানে কি? অতসী বরাবর অনামিকাকে হিংসে করত, আর সবার সামনে এমন ভাবটা করত যাতে করে মনে হয় কিছুই জানতো না। অনামিকার সব জিনিস ওর চাই, এমনকি আমাকেও ওর চাই। তুই জানিস অতসী কতটা ক্যারেক্টারলেস মেয়ে, কত ছেলের সাথে ওর চলাফেরা। আমার সাথে অনামিকার বিয়ে ঠিক জেনেও আমাকে চাইতো, এমনকি অনামিকাকেও ধমকিয়েছিল ও যে কোনো মূল্যে আমাকে বিয়ে করবে। এসব তোকে কে বলেছে? তুই নিজে দেখেছিস এমন কিছু? না, অনা এসব বলেছিল। বাহ, ভালো তো। তাহলে বলতে হয় তুই অতসীর মনের ইচ্ছা পূরণ করলি। না, আমি ঠিক সে পরিমাণ কষ্ট ওকে দিব যতটা অনামিকাকে অতসী দিয়েছে। যতটা অনামিকা কেঁদেছে ঠিক ততটা কাঁদাবো। তুই দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছিস। যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। হয়ে যাবে না, অলরেডি হয়েছে। মেয়েটাকে পারলে মুক্তি দিয়ে দে, এখনো সময় আছে। সায়ান কিছু বলে না। প্রতিশোধ তো সবে শুরু। অনামিকার প্রতিটি কষ্টের হিসেব তো অতসীকে দিতে হবে। তারপর না হয় মুক্তির কথা চিন্তা করা যাবে। স্টাডি রুম থেকে বেরিয়ে বেডরুম যাওয়ার সময় অতসীর রুম পড়ল। আজ তাদের বাসর রাত। অতসী কি তার জন্য অপেক্ষা করছে নাকি? 7-5 ভেবে অতসীর রুমে গেল সায়ান। বেঘরে ঘুমোচ্ছে সে। নিষ্পাপ লাগছে। কিন্তু মিস অতসী, তোমার এই চেহারার পেছনে যে এক জঘন্য ব্যক্তি লুকিয়ে আছে, যাকে সায়ান টেনে হিস্ট্রে বের করে আনবে। খুব ইচ্ছে ছিল তোমার, তাই না, আমার বউ হওয়ার? এজন্য তুমি এত জঘন্য খেলায় মেতে উঠেছিলে। সেদিন তোমার জন্য আমার পরিবার শেষ করে দিয়েছ। তোমার জন্য আজ আমার এই অবস্থা। সব থেকে কেউ নেই। তোমাকে তো আমি ছাড়বো না। তুমি কতটা অসহায় হতে যাচ্ছ তুমি নিজেও জানো না। অনামিকার প্রতি করা তোমার প্রতিটা অত্যাচারের হিসাব তুমি পাবে। আমার মা বাবাকে খুন তুমিই করেছো। সেদিন যদি তুমি জঘন্য নাটকটা না করতে তাহলে আমি এত ডেম্পোরেট হতাম না, অ্যাক্সিডেন্ট হতো না। অনামিকার মান সম্মান নিয়ে খেলতে চেয়েছিলে না তুমি? তোমাকে আমি মাঝ রাস্তায় বেজ্জত করব। বিয়ের পর দিন মেয়েদের জীবনে সকালটা হয় অনেকটা মুগ্ধতায় পরিপূর্ণ সকাল। স্বামী সংসারের প্রথম সকাল, নতুন জীবনের নতুন অধ্যায়। কিন্তু অতসীর জন্য এমন কিছুই নেই। অনামিকার সংসার, অনামিকার স্বামী সম্পর্কে সে তার সতীন হলেও অতসীর কোনো জায়গা হয়তো এই সংসারে হবে না। আফসোস নেই। যার বাবার সংসারে যে সে ছিল না থাকার মতো, এটা তো আবার তার বাবার আদরের মেয়ের সংসার। মাঝে মধ্যে অতসীর মনে হয় সে তার বাবার মেয়ে না, না হলে তার বাবা তার সাথে এতটা খারাপ কিছু করতো না। ছোটবেলায় অনামিকা হয়তো সত্য বলতো, অতসীকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। প্রথমে বিশ্বাস করতো না, কিন্তু যখন থেকে ওর বাবাও রাস্তার মেয়ে বলে রাখতো, তখন থেকে অতসী নিজেও মনে করে হয়তো তাকে সত্যি রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সকাল সকাল ঘুম ভাঙলো অতসীর। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তার চা খাওয়া খুব দরকার। মেয়েটা খুব চাখুর। চা বানিয়ে রুমে যেতেই সায়ানের ডাক পড়ল। কয়েক চুমুক সবে নিয়েছে, কিন্তু সায়ানের চিল্লাচিল্লিতে আর চা। সারের মতো চেঁচাচ্ছেন কেন? কি বললা? না মানে ডাকছিলেন কেন? তোমাকে এমনি মাসে 30,000 টাকা দিয়ে রাখিনি। যাও অনাকে ফ্রেশ করো। অতসী কোনো উত্তর দেয় না, চুপচাপ অনামিকাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে আসে। সায়ান স্টাডি রুমে বসে বসে সব দেখছিল। অতসীকে সে বিশ্বাস করে না, তাই কাল রাতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে পুরো রুমে। অতসী অনামিকার সাথে উল্টোপাল্টা কিছু করলে ওকে শেষ করে দিবে। অতসী যখন অনামিকার পা মুছিয়ে দিচ্ছিল তখন সায়ান হাসতে থাকে। বিদ্রুপের হাসি, ডুব দেয় অতীতে। কল দেওয়ার পর অনেকক্ষণ যাবৎ কান্না করছে অনামিকা। ওর প্রতিটি নাক টান দিয়ে কান্নার সুর যেন তীরের মতো বিচ্ছে। অনা, কি হয়েছে? কিছু না। কাঁদছো কেন?
কাঁদছি না তো, আমি বুঝি তো কেউ কিছু বলেছে। এবার অনামিকার কান্নার বেগ বেড়ে গেল। ফোপাতে ফোপাতে বলল, অতসী বাসার কোনো কাজ করে না, সব কাজ আমি করি। আমি একটু পানি আনতে বলেছি বলে ও আমাকে যা ইচ্ছে বলে গালি দিল। আর জানো কি বলল? কি? আমাকে নাকি সারা জীবন ওর দাসীবান্দি হয়ে থাকতে হবে, ওর বাসায় কাজ করে খেতে হবে। কথা বলেই আবার কাঁদতে থাকে অনামিকা। সায়ানের প্রচণ্ড রাগ সেদিন উঠলেও কিছু করতে পারিনি, কিন্তু আজ মিস অতসীকে সে অনামিকার দেখাশোনা করার জন্যই রেখেছে, যে অনামিকার কাজের লোক ব্যতীত কিছুই নয়। অনামিকা বুঝতে না পারলেও অনুভব তো করতে পারবে। ঘোর কাটলো ফোন কলে। সায়ানের ফ্রেন্ড আরহান কল দিয়েছে। পেশায় সে অ্যাডভোকেট, সায়ানের লিগাল অ্যাডভাইজারও বলা যেতে পারে। সায়ান, তুই কি শিওর? হ্যাঁ, কিন্তু এ তো অতসীর লাইফ রিস্কে পড়তে পারে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হার, আই জাস্ট ওয়ান্ট দ্যাট ম্যান। ভেবে বলিস, আজ থেকে অতসী তোর নামে পরিচিত হবে, যেখানে অনামিকার পরিচয় ঠুনকো নয়, বলতে গেলে অস্তিত্ব নেই। কারণ কেউ কিন্তু জানে না যে অতসী না, অনামিকা তোর প্রথম স্ত্রী। আর এটা যদি হয় সে অ্যাক্সিডেন্টটা তোর বিজনেস রাইভালদের মধ্যে কেউ করেছে, তাহলে অতসী হবে ওদের নেক্সট। আমি এটাই চাইছি, ওরা নেক্সট মুভ দিক, কেননা এতেই এর পেছনে কে আছে বেরিয়ে আসবে। তুই অতসীকে টোপ হিসেবে ব্যবহার করছিস। মেয়েটার লাইফের একটা মূল্য আছে, যদি ওর কিছু হয়। অনার থেকে টাকারদের দূরে রাখার এর থেকে ভালো কোনো উপায় আমি এখন আর দেখছি না। যা ভালো বুঝিস কর। সায়ন অনামিকার বিয়েটা ঘরোয়াভাবে হয়, আগেই কাউকে জানায়নি, কারণ বিজনেস ট্রিপ ছিল। সায়ন চেয়েছিল ফিরে এসে বিয়ে করবে, বেশ ধুমধামে, কিন্তু অতসীর অত্যাচারে অনামিকা প্রায়ই মন খারাপ করে থাকতো। সায়ন বুঝতো না কেন অনামিকা এসব সহ্য করে। ওর বাবাকে জানালেই তো অতসী ওকে জ্বালাতে পারে না, কিন্তু অনামিকা ওর বাবাকে জানাতে নারাজ। এদিকে অনামিকার মন খারাপ দেখে কোনো মতে বিয়ে করে ওকে নিয়েই সায়ান বিজনেস ট্রিপে যায়। সাথে সায়ানের বাবা মা ছিল, কারণ সায়ান ছিল একমাত্র সন্তান, আর ওর বাবা মা ওর মাকে ছাড়া কোথাও যেত না। দিনগুলো বেশ ভালোই কাটছিল, স্বপ্নের মুহূর্ত ছিল। অনামিকার হাসি খুশি চেহারা, মা বাবা, সব মিলিয়ে সময়টা সায়ানের জন্য অমূল্য। কিন্তু কিন্তু অতসীর জন্য সব শেষ হয়ে গেল। অতসী অতসী অতসী, এই মেয়েকে সায়ান ছাড়বে না কোনোদিন, না কোনোদিন না। অতসী, এই অতসী। জি বলুন। 1 কাপ চা দাও, 5 মিনিটের মধ্যে। 7 মিনিটের মাথায় অতসী চা নিয়ে দাঁড়ায় সায়ানের সামনে। মুচকি এসে সায়ান চায়ের কাপ হাতে নেয়, অন্য হাতে অতসীর হাত ধরে হেঁটে বেসিনের সামনে নিয়ে গিয়ে ওর বাম হাতে পুরো 1 কাপ গরম চা ঢেলে দেয়। অতসী চিৎকার করতে নিলে বলে, ভুলেও চিৎকার করবে না, অনাঘুমে। অতসী দাঁতে দাঁত চেপে সহ্য করে, চোখ দিয়ে পানি তো পড়ছে। সায়ন অতসীর কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলে, যার বউ হওয়ার জন্য এত কাঠখোট্টা করলে, তার সম্পর্কে এটা জানো না যে সে চা না কফি পছন্দ করে? কফি চাই, 5 মিনিট সময়, না হলে আবার এমন হবে। মাইন্ড ইট মিস অতসী। অতসী চুপচাপ চলে গেল। সায়ন রুমে এসে থম মেরে বসে গেছে। অতসীর কাছে যেতেই এমন কেন ফিল হলো? মেয়ের চুলে তো মারাত্মক স্মেল, কি দেয় চুলে, আর এত লম্বা চুল। বরাবরই সায়নের লম্বা চুল পছন্দ হলেও অনামিকার চুল এত বড় রাখতো না, গরমের কারণে। উফ, কি সব ভাবছে। দ্রুত ফোন বের করে ম্যানেজারকে কল দিয়ে আজকের পার্টি সম্পর্কে সব কাজ দেখে নিতে বলল। আজকে মিসেস সায়ান মাহমুদ হিসেবে অতসীকে পরিচয় করিয়ে দেবে। অতসী হয়তো চিন্তা করতে পারবে না যে পরিচয় সে এতদিন পেতে চেয়েছিল, সে পরিচয় পেয়েও ওর জীবনে কতটা বিপদ ডেকে আনছে। কথাগুলো ভেবে বিদ্রূপের হাসি হাসতে হাসতে পেছনের দিকে ঘুরতেই সায়ানের মনে হলো কেউ ওর দিকে গরম একটা কিছু ছুঁড়ে মেরেছে। উফ, গলার দিকে বুকে জ্বলে যাচ্ছে। চোখ গরম করে সামনে তাকাতেই দেখে অতসী দাঁড়িয়ে আছে, যার হাতে কফির মগ। তার মানে অতসী গরম কফি সায়ানকে ছুঁড়ে মেরেছে। এত সাহস কি করে হয় ওর? কিছু বলার আগে অতসী বা হাতের তর্জনী নাড়িয়ে বলল, মিস্টার সায়ান মাহমুদ, ভুলেও আমাকে এতটা অবলা নারী ভাববেন না। আমি স্টার জলসার কোনো সিরিয়ালের নায়িকা নই যে আপনি অত্যাচার করবেন আর আমি সহ্য করব।
মনে রাখবেন, আপনি যদি বুনুল হয়ে থাকেন, আমিও বাঘতে তো। অতসী এমন একটা কাজ করতে পারে, এটা সায়ানের চিন্তা ভাবনার বাইরে ছিল। অবশ্য অনামিকাকে ও যেভাবে প্রতিনিয়ত অত্যাচারগুলো করত, এখানে আজকের বিষয় কিছুই না। ফ্রেশ হয়ে অনামিকার কাছে গিয়ে বসে সায়ানের দু হাতের মাঝে অনামিকার ডান হাত। কথা ছিল আজকে ঠিক নতুন বইয়ের মতো করে সাজিয়ে ঘরে তুলবে। সে রাতে যখন ওরা মালয়েশিয়াতে রিসেপশনে শপিং করেছিল, সে রাতে অনামিকা খুব খুশি ছিল। হঠাৎ সায়ানের ফোনে মেসেঞ্জারের ওই রিকোয়েস্ট মেসেজ ছবিগুলো সব উলট পালট করে দিল। কেন সেদিন যে অনামিকাকে সায়ান কষ্ট দিয়েছিল, এসব ছবি মেসেজ দেখার পরে সায়ানের একবারের জন্য মনে হয়নি সেসব ফেক। অনামিকা বারবার বলেছিল এসব অতসীর করা, ও গ্রাফিক্সের কাজ শিখেছে, ও এসব করেছে। কিন্তু সায়ান তখন অনামিকাকে বিশ্বাস করেনি। রেগে অনামিকার গায়ে হাত তুলল। নেক্সট ফ্লাইটে বিডিতে ফিরে এয়ারপোর্ট থেকে বনানী বাসায় আসার সময় অ্যাক্সিডেন্টটা হলো। অ্যাক্সিডেন্টে মা বাবার স্পট ডেট। অনামিকার বেশ লাগলো। সায়ানের পায়ে লেগেছিল। ড্রাইভারের ডান হাত চলে যায়। পিছন থেকে ট্রাক এসে ধাক্কা দেয়। সায়ানের মা বাবাকে মাটি দেওয়ার সামর্থ্য হয়নি সায়ানের। এতটা দুর্বল ছিল, অসহায় হয়ে পড়েছিল শুধু অতসীর জন্য। বিষয়টা সায়ান পরে চিন্তা করে। অতসী অনামিকাকে সরানোর জন্য ফেক স্ক্রিনশট বানিয়ে সায়ানকে পাঠায়। সায়ান বিশ্বাসও করে, কিন্তু ফিরে আসার পর ওদের অ্যাক্সিডেন্টের বিষয়টা অজানা। কে করিয়েছিল এসব? সায়ানের আপনজন বলতে এখন শুধুই তার স্ত্রী। ওর স্ত্রী হবে অ্যাটাকারদের জন্য নেক্সট, তাই টোপ হিসেবে অতসীকে ব্যবহার করবে। নিজের রুমে বসে গলার লকেটটা হাতে নিয়ে দেখছিল অতসী। দিহানের দেওয়া শেষ চিহ্ন। আচ্ছা, দিহান কি কখনো জানবে যে অতসী কতটা কষ্টে আছে? নাকি সে কখনো খোঁজ নেবে না? হয়তো নেবে না, কারণ অতসী শুধুই তার জন্য অপমানের ছিল। সে পাইলট আর অতসী ন্যাশনালের স্টুডেন্ট। তার আগে পিছে কত মেয়েরা ঘুরে, আর সেখানে অতসী ব্যাকডেটেড, বোরখা পরে, বিলাসিতা নেই। আসলে বিলাসিতা করার ক্ষমতা নেই। উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থাকলেও ক্লাস 8-এর পর বাবার কাছে থেকে 2 পয়সাও পায়নি। অতসীর প্রতি দিহানের যা ছিল সবটা ছিল মোহ, আবেগ বা নেশা। 3 মাসের ছোট্ট সুসম্পর্ক তো আরও 2 মাস আগেই শেষ করে দিয়েছে দিহান। আসলে সবাই দুর্বলকে নিশানা করে কিনা? তবে দিহান তো অতসীর জন্য ছিল এক আশার ক্ষীণ আলো। যে ক্ষীণ আলো শক্তি জোগাতো। ফোনের ওয়ালপেপারে দিয়ে রাখা দিহানের ছবি দেখে প্রতিদিন মুচকি হাসতো অতসী। কাল খুব চেষ্টা করেছিল পালিয়ে যেতে, কিন্তু ভাগ্য সহায় হলো না। কিভাবে থাকবো তোমায় ছাড়া দিহানজি? তুমি তো আমায় ভুলে বেশ আছো। আমি কেন পারলাম না জানো তো? আমার না বিয়ে হয়ে গেছে তোমার বন্ধুর সাথে। জানো, আমি না এখন কারো দ্বিতীয় পক্ষ, আপুর সতী। অন্যের সংসার আমাকে সামলানোর জন্য বন্দি করে রাখা হয়েছে। আমাকে নিয়ে যাও না দিহানজি এখান থেকে, প্লিজ নিয়ে যাও। আমি পালানোর জন্য তো চেষ্টা কম করিনি, কিন্তু আমি পারছি না দিহানজি। কথাটা বলেই লকেটটা ঠোঁটের কাছে নিয়ে কেঁদে ওঠে অতসী। জীবন কি শুধুই কেড়েই নিতে জানে? হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে অতসী। পার্লার থেকে মেয়েরা এসে সাজিয়ে দিল। বউ লাগছে। এই সাজের জন্য অতসী অনেক অপেক্ষা করেছিল। ওর নীল বেনারসি পরবে আর দিহান পরবে সাদা পাঞ্জাবি। কিন্তু আজ সব নিয়তি। খুব কাঁদতে ইচ্ছে করছে। দিহানের লকেটটা খুলে ড্রয়ারে রেখেছিল। সায়ান বেশ গয়না দিয়েছে, কিন্তু সেসব মন ছুঁয়ে যায়নি। দিহানের দেওয়া লকেটটা পরে নিল। সায়ানের দেওয়া গয়নার নিচে পড়ে গেলেও অতসীর শরীরের সাথে মিশে গেল। সাদা রঙের শার্টের সাথে অ্যাশ কালারের স্যুট, হালকা গোলাপি রঙের টাই, ম্যাচিং করে মেটাল বেল্টের রোলেক্স সাবমেরিন রিচ ওয়াচ। জুতোর প্যান্টটা অতসী জানে না। এক নজর দেখলো সায়ানকে। হ্যাঁ, সুপুরুষ, যথেষ্ট স্মার্ট, কিন্তু অতসীর কাছে সে দুনিয়ার সব থেকে বড় কাপুরুষ। হঠাৎ অতসীকে দেখে সায়ান টাই আলগা করে বিছানায় ফেলে দেয়। অতসীকে বলে টাই পরিয়ে দিতে। অনিচ্ছা সত্ত্বেও অতসী এগিয়ে যায়। সায়ান যথেষ্ট লম্বা হয়, নাগাল পাচ্ছিল না। টুল আনতে যাবে, তখন সায়ান ওর কোমর জড়িয়ে উঁচু করে তোলে। অতসী প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে সায়ান কেন এমন করছে। কোমরের মাংস ভেদ করেছে মনে হয় সায়ানের নখ ততক্ষণে। অতসী দাঁতে দাঁত চেপে ট্রাই বাঁধছিল। হঠাৎ একটু উঁচু
ওই সায়ানের গলার বা পাশে শার্টের কলার ধরে। সায়ান আরো একটু উঁচু করতে অতসী খুব জোরে সায়ানের গলায় কামড় দেয়। এটা কি ছিল অতসী? সায়ান বেশ রেগে জিজ্ঞেস করে। অতসীও কোমরের পাশের শাড়ি উঠিয়ে জিজ্ঞেস করে, তাহলে এটা কি ছিল? আমাদের বিয়ে হয়েছে তো, তোমার শরীরে লাভ সাইন না থাকলে চলে? এক্স্যাক্টলি, আপনার শরীরেও তো থাকতে হবে, তাই আমিও দিলাম। সায়ান কথা না বলে চুপচাপ ওরা বেরিয়ে যায়। অতসী বসে আছে স্টেজে, সবাই এসে অভিনন্দন জানাচ্ছে। অতসী মাথা নিচু করে বসেছিল। হঠাৎ কেউ একজন একগুচ্ছ কদম এগিয়ে দিয়ে বলে, কংগ্রেস ভাবিজি। কথা শুনে অতসী ছলছল চোখে ওপরের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, দিহানজি। অসি, তুমি এখানে? তুমি বসে দিছো কেন? কি ব্যাপার, কান্না করছো কেন? আর তোমার কপালে কি হয়েছে? ড্যাম, এই লেডি কিছু বলে না কেন? ফোন অফ তোমার? তোমার টেনশন, আমার টেনশন হচ্ছে অতসী। অনামিকা কই? অনামিকা সুস্থ হয়েছে বলেই তো আজ এই পার্টি। কিন্তু তুমি? অসি বাবু, প্লিজ কিছু বলো। এতক্ষণ অতসী দিহানের দিকে তাকিয়েছিল। হ্যাঁ, একমাত্র দিহান পারে তাকে এসব থেকে মুক্তি দিতে। অতসী 2 হাত দিয়ে দিহানের হাত শক্ত করে ধরেছে, যেমনটা দিহান ধরেছিল প্রথম দিন। দিহান বলার আগে সায়ান এসে দিহানের হাত থেকে অতসীর হাত ছাড়িয়ে নিজের হাতে নিয়ে নেয়। অতসী ছাড়াতে চাইলেও পারে না। দিহান অবাক হয়ে তাকিয়ে আছে সায়ানের দিকে। কেউ একজন এঙ্গেজমেন্ট করে সায়ান অতসীকে নিয়ে। পরিচয় হয় ওদের সম্পর্কের সাথে। দিহান ডান্স করার জন্য বললেই অতসী না করে। সায়ান জোর করে অতসীকে নিয়ে পা বাড়ায় ডান্স ফ্লোরে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল। তুম আপনা বানানে কা জুনুন সর পে হে কাব সে হে। দিহান অতসীর সম্পর্কটা কেমন কেমন করে যেন শুরু হলো। যখন অনামিকাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, সায়ান অনামিকা হসপিটালে। অনামিকা রক্ত লাগবে, অতসী দিল। নিজেই বাঁচে না, আবার রক্ত। কিন্তু রক্ত কেনা বেচা হারাম, তাই দিল। নামি দামি হসপিটালগুলোতে রোগীর সাথে থাকতে দেয় না। অতসীকে রেখে ওর বাবা চলে গেল। একে তো মেয়েটা ওই শহরে নতুন, আরেক থাকবে যে এমন কোনো জায়গা নেই। অতসী যখন ব্লাড দিয়ে ওয়েটিং সিটে বসেছিল, তখন অসহায় লাগছিল। ওর বাবা অযথা রেখে গেল, কারণ না পারবে ও অনামিকার কাছে যেতে, না পারবে কিছু করতে। এদিকে হসপিটালের ক্যাবিন সব বুক। ইফাত নিজের চেম্বারে নিয়ে বসালো। মেয়েটাকে দেখে বারবার ইফাতের বড্ড মায়া হয়। মায়া না করুণা না জানে না। অনামিকার বিয়ের সময় মেয়েকে প্রথম দেখে ওরা সবাই। বিয়েটা হয় অনামিকার গ্রামের বাড়িতে। বিয়ে বাড়িতে বেআইদের সাথে অনেক মজা করেছিল। তেমন একটা মজা ছিল ওদের ফ্রেন্ডদের সবাইকে মরিচের গুঁড়া দিয়ে শরবত খাওয়ানো। যখন ফানটা বেশি হয়ে গেল, তখন মেয়েরা অতসীর নাম নিল। বাড়ি ভর্তি অতসীর সামনে ওর বাবা ওকে বাঁশের ঝাড়ু দিয়ে ঢেল দেয়। ঝাড়ু গিয়ে লাগলো অতসীর কপালে। চুপচাপ দাঁড়িয়েছিল। বাবাকে বড্ড ভয় পায়। সেদিন ইফাত অতসীর কপালে ব্যান্ডেজ করে দেওয়ায় সময় কয়েকটা মেয়ে এসে সরি বলে। অতসী মুচকি হেসে বলে, ব্যাপার না, আমি ঠিক আছি। ইফাত অবাক হলো, এমনটাও হয় বুঝি? বাবার কাছে তো মেয়ে মানেই জান্নাত, অথচ অতসী একটা অবহেলার পাত্রী কেন? তাছাড়া পুরো 3 দিন অতসীর ঘাড়ে বাড়ির যে কোনো দোষ চাপিয়ে ওকে বকা হতো, কিন্তু চুপচাপ শুনে যেত। প্রতিবাদ করলে ওর বাবা এসে মারত। এমনকি বিয়ের দিন অতসীকে দূরে রাখা হলো। দিহানের আসার শব্দে ইফাতের ঘোর কাটলো। ইফাত, কিছু মনে না করলে আমি অতসীকে নিয়ে যেতে চাচ্ছি। ওর বাবা আসলে এখানে ওর কি কাজ একটু বলবি? ওই লোকটা সমস্যা কি? মেয়েটাকে ওভাবে কেন কষ্ট দিচ্ছে? আজব ক্যারেক্টার। তুই ম্যানেজ করবি কিছু একটা বলে। মেয়েটার রেস্ট দরকার। দিহান কোনো কথা না শুনে অতসীর দিকে হাত বাড়িয়ে দেয়। বিশ্বাস করতে পারেন, সেদিনের মতো সেদিন পানিতে পড়তে দেয়নি। আজ এই শহরের ভিড়ে দিহানের সাথে বাসায় এসে চুপচাপ বসে আছে অতসী। বাসায় কি কেউ নেই? অতসীর সামনে দিহান ডাবের পানি আর জুস এনে রাখে। নিন। আমি ডাবের পানি খাই না, জুস। দিহান উঠে যায়, 1 গ্লাস গরম দুধ নিয়ে আসে। তারপর বলে, এবার দয়া করে বলবেন না আপনি দুধ খান না। আসলে, লাইক সিরিয়াসলি।
আমি আমি না শুনছি না। আমি ফ্রেশ হয়ে খেয়ে নেব। কিন্তু কি? আমি তো কোনো ড্রেস আনিনি। দিহান কিছু চিন্তা করলো, তারপর একটা শাড়ি এনে দিল। আমার মা বাবা নেই। মা গত বছর আর বাবা 7 বছর আগে মারা গেছে। একটা বোন, সেও ইতালি। এটা আমার মায়ের শাড়ি, পরে নাও। আপনার বাপের হয়তো সব কিছু না, তবে মায়ের অনেক পুরাতন বিয়ের ব্লাউজটা এনেছি, এটা পরে নিন। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে জলদি আসুন, খাবার খেতে হবে। অতসী ফিরে এলো। দিহান কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ খেয়ে নিল। হাতে এক্সট্রা চাবি, মাস্টার কি আর একটা কার্ড দিল। এসব দিয়ে আপনার রুম, না সব রুমের লক খোলা যায়। দয়া করে এসব রাখুন আর ভেতর থেকে লক করে ঘুমাবেন। কেন? পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। এভাবেই 2 দিন কাটলো। হঠাৎ করে অতসীর বাবা ওকে নিয়ে গেল। দিহানের অবস্থা খারাপ, ফোন নাম্বারটাও নেই। কিন্তু কি থেকে কি করবে? যাওয়ার সময় দেখাও হয়নি। অতসীকে ইফাতের ক্যাবিনে রেখে বেরিয়েছিল। যাওয়ার পর শুনে ওর বাবা ওকে নিয়ে গেছে। অতসী ফিরল 3 দিন পর। সে সময় ক্যাবিন খালি হলেও দিহান ওর জীবনের সব থেকে বড় ডিসিশনটা নিল। অতসীকে জোর করে ওর বাড়ি নিয়ে গেল। বাড়ি ঢুকেই অতসীকে কাউচে বসিয়ে ওর 2 হাত নিজের হাতে ভরে নিল। কি হলো দিহান? ভাইজান এমন করছেন কেন? এই মেয়ে, ভাইজান কেমন ডাক? আর আমি তোমার ভাই না। হ্যাঁ, জান বলতে পারো। দিহান জান না, বেশি বড় হয়ে যায়। তুমি আমাকে দিহান জি বলে ডাকবে। জানের ছোট্ট মিষ্টি ভালোবাসার প্রথম অক্ষর দিয়ে জি। মনে হচ্ছে স্টার প্লাসের নাটক চলছে, আর আমি নেকা নায়িকা যে তার নায়ককে ন্যাকাম করে জি জি ডাকছে। মনে হলে তাই, কিন্তু অতসী, আমি সত্যি তোমাকে আমার জীবনে চাই, আমার নায়িকা হিসেবে। এটা হয় না। আপনি আমার সম্পর্কে জানেন না, জানার প্রয়োজন বোধ করছি না। প্লিজ অতসী, আমি তোমাকে ভালোবাসি। এর থেকে বড় কোনো সত্যি বা কথা আছে বলে এখন ভাবছি না। আমার এলোমেলো জীবনে তোমাকে চাই, একটু সুখ চাই, একটু। যদি তুমি রাজি না থাকো তাহলে চুপচাপ কাল সকালে চলে যেও। আর রাজি থাকলে শুধু আমার বলা নামটা ধরে ডেকো, তাই হবে। সারা রাত অতসী খুব কেঁদেছে। দিহানের ঘুম উবে গেছে। সকালবেলা দিহান অতসীকে দিতে যাওয়ার জন্য বের হলে অতসী বলে, দিহানজি, যদিও স্টার প্লাসের সিরিয়ালের ন্যাকা ডাকের মতো লাগছে, তবুও ডাকছি দিহানজি। আর ইউ শিওর? হ্যাঁ, আই লাভ ইউ অসি। প্লিজ একটু 2 হাত ধরি, প্রমিস। এর বেশি আর কিছুই না। অতসীও সেদিন 2 হাত এগিয়ে দিয়েছিল। করতালিতে দিহানের ভাবনায় সেট পড়ল। খুব দ্রুত চলে যাচ্ছে সে। অতসী তার পেছনে যেতে নিলে সায়ান আটকায়, কানে কানে বলে, মিসেস মাহমুদ, আমাকে এত বোকা মনে হয়? আমি সবটা জানি। আমি জানি দিহান তোমাকে ঠিক নিয়ে যাবে। তাই তো বিয়েটা করলাম, যাতে শুধুই আমার অধিকার থাকে তোমার উপর। দিহান যাতে চাইলেও নিতে না পারে। আর হ্যাঁ, ভুলেও তোমার দিহান জান কি এসব বলবে না। না হলে ওই যে 2 লোককে দেখেছ দিহানের সাথে সাথে যাচ্ছে, ওরা তোমার দিহান জান ওহ দিহানজিকে শুট করে দেবে। আশা করি তুমি চাইবে না তোমার জান এত দ্রুত মরে যাক। সায়ানের এমন ফাঁকা কথা যে অতসী বিশ্বাস করলো না, সায়ান বেশ বুঝতে পারল। এক্সকিউজ আস বলে সায়ান অতসীকে নিয়ে রুফটপে চলে যায়। দূর থেকে দেখা যাচ্ছে দিহান পার্কিংয়ে প্লেসের দিকে যাচ্ছে। ইয়েস, শুট দ্যাট ম্যান। অতসীর ঘাড়ের কাছে মুখ নিয়ে সায়ান ফোনে কাউকে কথাটা বলল। সামনে তাকিয়ে অতসী দেখলো সত্যি লোক দুটো রিভলভার বের করছে। তার মানে সায়ান সত্যি। সায়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অতসী বলল, ওদের থামতে বলুন, না হলে আমি এখান থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেব। সায়ান অতসীর হাত ধরে এনে আবার আগের মতো দাঁড় করালো। অতসী দেখছে দিহান গাড়ি নিয়ে বের হয়ে গেল। ওয়েট, নট নাও, ফলো হিম অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট অর্ডার। এরপর অতসী আর কোনো কথা বলেনি। মনে হচ্ছিল অদৃশ্য কোনো 2 হাত গলা চেপে ধরেছে। মুখে মেকি হাসি রাখতে রাখতে সে ক্লান্ত, চোখগুলো লাল হয়ে গেছে, প্রচণ্ড জ্বালা করছে। চুপচাপ ছিল। হঠাৎ হাতে টান অনুভব করে। তাকিয়ে দেখে ওর বাবা। কি রে, মুখ গোমরা করে আছিস কেন? সবাইকে জানাতে চাস জোর করে বিয়ে দিয়েছি? বোনের জন্য এটুকু করতে পারিস না? কেমন বোন তুই? মনে রাখিস, সায়ান যদি তোকে তাড়িয়ে দেয়
তাহলে আমার ঘরে তোর জায়গা হবে না। তাই বলছি চুপচাপ আমার মায়ের সেবা যত্ন করে যা, আমার মাকে সুস্থ করে তোল। আর আপু সুস্থ হলে তখন কি উত্তর দিবে? খুব সাবলীল বাংলায় জিজ্ঞেস করলো অতসী। সময় আসলে দেখা যাবে, তখন যাওয়ার জায়গা না পেলে রাস্তায় নেমে যাবি। তোর জায়গা তো রাস্তাতে, রাজপ্রাসাদে তোর কাজ শুধু দাসীর মতোই থাকা। অতসী ওর বাবার কথায় হাসলো, এরপর হাসিটা মুখে লেগেই ছিল। ওরা আজ বাসায় যাবে না, একটা হোটেলে ওদের জন্য স্পেশাল সুইট বুক করা হয়েছে। ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলেছে সেদিকে। পুরো রাস্তা অতসী কোনো কথা বলেনি, কান্না করছিল, যা সায়ানকে অবশ্যই শান্তি দিচ্ছিল। সায়ান বেশ সুখেই বাসায় ফিরল। অতসী রুমে যেতে নিলেই সায়ান ওর হাত ধরে টেনে নিয়ে নিল। কেমন লাগলো সারপ্রাইজ? জানো তো, আর একটু দেরি করলে অনেক বড় প্ল্যান্ডার হয়ে যেত। তোমার থেকে দিহানকে আলাদা করতে কম কষ্ট করতে হয়েছে আমাকে। ওহ, আজ শান্তি। মানে কি? কি? ও হ্যাঁ, তুমি তো আবার কিছু জানো না। এদিকে আসো। আর লজ্জা কিসের? তুমি তো আমার এই সান্নিধ্য চেয়েছিলে, আমার স্পর্শ গভীরভাবে চাইতে। তাহলে বলো কিভাবে দিহানের হয়ে থাকতে দেই? মানে কি বলতে চাচ্ছে? হসপিটালে থাকতে আমি খবর পাই তোমার দিহানের সম্পর্কে। আমার সব কিছু কেড়ে নিয়ে তুমি দিহানের সাথে সুখে থাকবে? বিশ্বাস করো, মানতে পারিনি। তাই তো দিহানের জন্মদিনের দিন সুযোগ নিয়েছিলাম। হয়তো বিপরীত কিছু হতে পারত, কিন্তু রিস্কটা আমাকেই নিতে হয়েছিল। হ্যাঁ, আমি সেদিন ছিলাম দিহানের সাথে। আমরা দুজন মিলে বেশ ড্রিঙ্ক করি। ও প্রথমে রাজি হয়নি, তাই বলে তো এতদিনের প্ল্যান নষ্ট হতে দিতে পারিনি। যখন বুঝলাম দিহানের নেশা হয়ে গেছে, ওকে বাসায় রেখে আসলাম। তখন তুমি দিহানের বাসায় দিহানের নাম করে আমার পাঠানো লাল টুকটুকে শাড়ি পরে বসে আছো। বিশ্বাস করো, সেদিন তোমাকে দেখে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছিল। আরও তোর নেশা ছিল। একটা বাসায় একটা নেশাগ্রস্ত পুরুষের সামনে আবেদনময়ী হয়ে বসে থাকবে, আর কিছু হবে না, এটা হয়? প্ল্যান মতো দিহান তোমাকে চাইলো, তুমি বাধা দিলে। এক সময় দিহান তোমাকে জোর করলো, আর তুমি তোমার জানকে কষিয়ে থাপ্পড়। তারপর দিহানের কিছু কথা, ওর অপমান সহ্য করতে না পেরে পরদিন সকালে চলে গেলে। সেদিন সারা রাত কি হলো আমি সব দেখেছিলাম। জানো তো, তোমাদের বিচ্ছেদ আমার প্রশান্তি হয়ে উঠল। দিহানের নাম্বার থেকে তোমার নাম্বার, আর তোমার নাম্বার থেকে দিহানের নাম্বার সিম কোম্পানি থেকে ব্লক করিয়ে দিই। এমনকি তোমার নাম্বার ইন্টারন্যাশনাল কল সার্ভিস অফ। না পারছিলে তুমি দিহানের সাথে যোগাযোগ করতে, আর না পারছিল দিহান। হ্যাঁ, তোমাদের ভুল ছিল, বিশেষ করে তোমার। দিহানের জেগে ওঠা পর্যন্ত ওয়েট করা উচিত ছিল, তাতে হয়তো এত ভুল বোঝাবুঝি হতো না। তবে আমার কাজ আর একটু কঠিন হতো, এই আর কি। 2 দিন আগে জানলাম দিহান দেশে ফিরছে। ও দেশে ফিরেই তোমার কাছে যাবে, এটা আমি জানি। প্রয়োজনে তোমাকে উঠিয়ে নিয়ে আসতো, তাই তাড়াহুড়ো করেই বিয়ে করলাম। ভাগ্য সায় দিল, অনামিকাও সেদিন অসুস্থ হলো, তাই তোমার বাবা না করতে পারেনি। আমি চাইলে তোমাকে এমনিতেই দাসী করে রাখতে পারতাম, কিন্তু দিহান বেটায় ঝামেলা। আমার বন্ধু, বন্ধু বললে ভুল হবে, জিগরি দোস্ত। কিন্তু তাই বলে তোমাকে মাফ করব এমন তো নয়। দিহান তোমাকে যাতে না নিতে পারে, তাই লিগালি তোমাকে আমার বানিয়েছি। এখন দিহান চাইলেও নিতে অধিকার দেখাতে পারবে না। তুমি ভুলেও দিহানকে এসব জানাতে যাবে না। যদি কিছু জানাও, তাহলে ওকে আমি আমার রাস্তা থেকে নয়, দুনিয়া থেকে সরিয়ে দেব। বেচারার মা বাবা নেই, বোন দেশের বাহিরে, শিয়াল কুকুরে টেনে ছিঁড়ে খাবে। তুমি কি তাই চাও? এতক্ষণ অতসী চুপচাপ দাঁড়িয়ে সায়ানের কথা শুনছিল। এই মানুষটা তার জীবন নিয়ে এভাবে খেলতে পারে না। না, সে থাকবে না, চলে যাবে সে। দিহানকে সব জানাবে সে। দিহানকে জানালে অবশ্যই দিহান কিছু করবে। এই কাপুরুষের সাথে সে থাকবে না। কি হলো, কিছু তো বলো। আপনি একটা কাপুরুষ। না, কাপুরুষ না, আপনি একটা কমন জেন্ডার। আরে আপনি মানুষই না, কিভাবে পারলেন? শায়ন বেশ রেগে যায়, হাত ধরে টানতে টানতে নিয়ে আসে রুমে। পুরো রুম ফুল দিয়ে সাজানো, অতসীর হাত পা জমে গেছে। আমি কাপুরুষ, কমন জেন্ডার, দেখবি কি কি করতে পারি। অতসীর হাত মুচড়ে ধরে চিৎকার করে বলে শায়ন। অতসী ওর পায়ে লাথি মেরে সরে আসে। কি করবি তুই? কি করবি? রেপ করবি? ভোগ করবি? নে, প্রমাণ দে তোর কাপুরুষতা। এর জন্য বিয়ে করেছিস তো? আর আমি তোর কি ক্ষতি করেছিলে? ওই ওই একটা মানুষ ছিল যে আমাকে বুঝতো, আঁকলে রাখতো, আর তুই তাকে কেড়ে নিলি।
কিরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, ফলাও কর। কথাগুলো বলতে বলতে অতসী নিজের শরীরের গয়নাগুলো খুলে ছুঁড়ে ছুঁড়ে মারছিল। দুল খোলার সময় কান থেকে রক্ত বের হয়। হাতের চুড়ি দিয়ে হাত বেশ খানিকটা ছুলে গেছে, গলায় লেগেছে। এক পর্যায়ে অতসী শাড়ির আঁচল খুলে ফেলে। সায়ন অতসীর এই রূপ আগে দেখেনি। চুপচাপ মেয়েটা এত আগ্রাসী, চাইলে সে ভোগ করতে পারবে অতসীকে, কিন্তু অতটাও খারাপ না। সে চুপচাপ বেরিয়ে যায়। কান্না করতে করতে অতসী এক সময় ফ্লোরে বসে পড়ে। নিজের দু হাতে চুল টেনে জোরে জোরে দিহানের নাম ধরে কাঁদতে থাকে। আচ্ছা বাবা, আমি কি সত্যি তোমার অবৈধ সন্তান? 11 বছর বয়সী অনামিকার এমন কথা শুনে বিস্ময়ে তাকিয়ে আছে আমিনুল ইসলাম। এসব কি বলছো মা? কে বলেছে এসব? কেন? অতসী তো স্কুলে সবাইকে তাই বলে। কি বলেছে? তোমাদের বিয়ের বয়স 11 আর আমার বয়সে 11 কিভাবে হয়? আমি নাকি বিয়ের আগের সন্তান, আর বিয়ের আগের সন্তান তো অবৈধ হয়, তাই না বাবা? অনামিকার কথার কি উত্তর দেবে আমিনুল ইসলাম জানে না। তবে এখন তাকে মিথ্যা বলতে হবে, সত্যিটা বলা যাবে না। অনামিকা সহ্য করতে পারবে না। আরে মা শোন তো, ছোটবেলা থেকেই তুমি খালি পড়তে চাইতে, একটুনি থাকতেই শুধু কান্না করতে স্কুলে যাব, তাই তো তোমার বয়স বাড়িয়ে স্কুলে ভর্তি করাতে হয়েছে। সত্যি তো বাবা? তাহলে অতসী যে বলে। না, আর বলবে না। অনামিকা দিব্যি রুমে চলে গেল, আর অতসী দৌড়ে বাবার কাছে এসে একটা ডায়েরি দেখাতে দেখাতে বলল, বাবা বাবা দেখো, আজকে আমি রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। হেড স্যার আমাকে এই ডায়েরি আর কলমটা দিয়েছে, দেখো। 8 বছর বয়সী অতসীর এতটা উল্লাস তার বাবার কান অব্দি পৌঁছায় না। সে খুব জোরে ধমক দিল। অতসী কুঁকড়ে গেছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব বৈধ অবৈধ শিখেছিস তাই না? আরে তুই তো রাস্তার মেয়ে, তুই শিখবি না তো কে শিখবে? বলে আশেপাশে কিছু খুঁজতে লাগলো। বাঁশের একটা ছোট ডান্ডি পেয়েও গেল। হাত পা হাত পাত হাত পাত বলছি, জোরে জোরে ধমকিয়ে যাচ্ছে সে। ছোট অতসী চুপচাপ হাত বাড়িয়ে দেয়, কারণ জানে তার বাবা আজকে মারবে। দু হাতে ততক্ষণ পর্যন্ত মারলো যতক্ষণ হাত ফুলে না গেল। অতসীর মা থামাতে আসলে তার শরীরেও কিছু লাগলো। যখন অতসীর মায়ের লাগলো তখন ওর বাবা থমে যায়। অতসীর মায়ের হাতে লেগে প্রায় কেটেছে। খুব দ্রুত অতসীর বাবা ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে হাতে লাগাতে গেলে অতসীর মা বলে, আমার 2 হাত শক্ত আছে, রক্ত ঝরলেও সামনে নিব, কিন্তু আমার ছোট্ট মেয়েটা এতটা সইতে পারে না, ওকে মারবেন না। আর যদি মারেন তাহলে আজ বিষ কিনে এনে দেবেন, ওকে নিজে হাতে খাইয়ে দিব, তখন না হয় আপনি শান্তি পাবেন। ছোট অতসী সেদিন পুকুরের পানিতে 2 হাত ডুবিয়ে রেখেছিল অনেকক্ষণ। রাতে ভাত খেতে পারেনি। ডায়েরিটা খুব যত্ন করে তুলে রাখে। অতসীর পুরস্কার কিংবা সার্টিফিকেটের কোনো অভাব নেই। ঘর পরিষ্কার করার সময় আজ অতসীর মা অতসীর প্রথম পুরস্কারের ডায়েরিটা পেল। হাতে নিতে অতীতে হারিয়ে গিয়েছিল সে। অতসীর দিনগুলো কেমন যেন যাচ্ছে। অনামিকা সেবা যত্ন, তারপর সায়নের সাথে মাঝে মধ্যে বাহিরে যাওয়া, বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করা, বাহিরে ডিনার করা। বেস্ট কাপল হিসেবে এই 1 মাসে অনেকেই তাদের উদাহরণ দেয়। এই 1 মাস অতসী যে দিহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি এমন নয়, কিন্তু পারেনি। পুরো বাসায় সিসি ক্যামেরা লাগানো, বাসার ফোনের সব কানেকশন বন্ধ, কাজের লোকগুলোর সাথে কথা বলা যায় না। সব থেকে মারাত্মক হলো অতসীর জন্য বডিগার্ড রেখেছে সায়ান। 24 ঘন্টা তার উপর কড়া নজর থাকে। বড্ড অসহ্য লাগে এসব। বিউটিশিয়ান এসেছে, বাহিরে বের হওয়ার কথা থাকলেই আসে, পুতুলের মতো করে সাজিয়ে দেয়। আজ অতসীকে লাইম কালারের শাড়ি পরিয়েছে, হালকা কাজল, হালকা মেকআপ, চুলগুলো খোপা করে বেলি ফুলের মালা পরিয়ে দেবে। বেশ উঁচু করে খোপা বাঁধতে গেলে অতসী থামতে বলে। দিহানের বলা কথাটা মনে পড়ে যাচ্ছে। যখন অনামিকা হাসপাতালে ছিল তখন মাঝে মাঝে দিহান বায়না ধরতো শাড়ি পরার জন্য। অতসীও না করতো না। একদিন অতসীকে কপালে টিপ দিয়ে দিতে গেলে অতসী মানা করে, কারণ ইসলামের টিপ পরিহিতা নারীকে সরাসরি পতিতাদের সাথে তুলনা করা হয়। তখন দিহান অতসীর চুল খুলে দেয় আর বলে, একটা মানবেন আর অপরটা মানবেন না, বুঝলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামবাসীর 2টি দল রয়েছে, যাদেরকে আমি এখনো দেখিনি। একদল এমন লোক
যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকদের প্রহার করবে। আর অন্যদের এমন নারী যারা পোশাক পরে উলঙ্গ থাকবে, তারা অন্যদের তাদের প্রতি আকৃষ্ট করবে, নিজেদের প্রতিও ঝুঁকবে। তাদের মস্তক উটের পিঠের কুজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকেও পাওয়া যায়। হাদিসের ভাষা হলো উটের পিঠের কুজের মতো। মাথার উপর চুল বাঁধলে বা ঝুঁটি থাকলেই তখন উটের পিঠের কুজের মতো দেখা যাবে, অন্যথায় নয়। আমি তো খোপা করেছিলাম, ওটাও দেখতে তো কুজের মতোই লাগছিল। তাহলে কি খোপাও করব না? কেন করবে না? করবে তো, তবে ঘাড়ে ফেলিয়ে করব না। দেখো, আরো বেশি সুন্দর লাগবে। বিউটিশিয়ানদের কথায় হুঁশ ফিরে অতসী। ম্যাম, খোপা করব না, নিচু করে ঘাড়ে ফালিয়ে করুন। সায়ান বাসার বাহিরে অতসীর হাত ছাড়ে না। এই বুঝি অতসী পালিয়ে গেল। সবসময় হাত ধরে রাখে, কিন্তু অতসীর অসহ্য লাগে। সে সায়ানের সাথে বের হয়, মূলত যদি দিহানের সাথে দেখা হয়ে যায়। দিহানের সাথে একবার কথা বলা খুব প্রয়োজন। একমাত্র দিহান পারবে অতসীকে এসব থেকে বের করতে। এসব ভাবতে ভাবতে কখন যে ওরা পৌঁছে যায় খেয়াল করেনি অতসী। একদম অন্ধকার। হঠাৎ সায়ান হাত ছেড়ে দেয়, কিন্তু কেন? সায়ান তেমন করে না। হঠাৎ অতসী হাতে কারো স্পর্শ অনুভব করলো, খুব কাছ থেকে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বেজে উঠল। কে সে? কাহো ইসকে মেরে तेरे कितना हो बेताब में आंखों से आंखों मिला के चुरा लो দেখে আবম। স্পটলাইট পড়তেই চেহারা স্পষ্ট হলো দিহান। অতসী দুটো হার্টবিট মিস করলো। আজকে সবটা জানাবে, আর ফিরবে না। কিন্তু আজ দিহানের চোখের ভাষা বড্ড অচেনা লাগছে। খুব শক্ত করে আর বাজেভাবে স্পর্শ করেছে সে। ওর সাথে তাল মিলিয়ে কাপড় ডান্সটা করতে প্রায় কষ্ট হচ্ছে অতসী। অনেকবার কথা বলার চেষ্টা করলো, কিন্তু অতসীর কোনো কথা দিহান শুনল না। গান শেষে দিহান অতসীর কানে কানে বলল, তুমি ভুলো কেসো মেরি পেহলি খাতাম তু হো। গান শেষে দিহান অতসীর হাত শক্ত করে ধরে অন্য হাত বাড়িয়ে দেয় অন্ধকারে। লাল চুড়ি পরা একটা মেয়ের হাত। মেয়েটা আলোতে আসতেই দিহান অতসীর হাত ছেড়ে দিয়ে বলে, মিট মাই ওয়াইফ মিসেস রাইমা মেহবুব, ওয়াইফ অফ দিহান মেহবুব। অতসী দু পা পিছিয়ে যায়, আর সামনের মেয়েটা দৌড়ে এসে ওর ওপর পড়ে। অতসী, তো তুই কই হারিয়ে গিয়েছিলি এতটা পর? আমি তোর সেদিন এক্সাম হল থেকে আমি আগে বের হলাম, আর তোকে পাইনি। কই ছিলি তুই? আমি তো তোকে খুঁজে হয়রান। পরে আন্টির কাছে সবটা শুনলাম। তো তোর সাথে আমার অনেক কথা আছে। অতসী রীতিমতো কাঁপতে শুরু করেছে। দিহান রাইমাকে ওর ওয়াইফ বলে পরিচয় দিল কেন? ও কি তাহলে রাইমাকে? না না, তা কি করে হয়? তার প্রাক্তন প্রেমিক তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে। তার শেষ আশাও শেষ হয়ে গেল। ঘোর কাটে রায়মানটাকে। জানিস তো, যখন বিয়ে ঠিক হলো তখন তোকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। ফোনেও যোগাযোগ করতে পারিনি। আজ সকালে দিহান বলল আমার জন্য সারপ্রাইজ আছে। আগে যদি জানতাম তুই হবি আমার বিয়ের গিফট, তাহলে আরো আগে বিয়ে করে নিতাম। অতসী কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সায়ানকে খুঁজছে। সায়ান খানিকটা দূরে দাঁড়িয়েছিল, মুখে মুচকি হাসি। দিহানের দিকে তাকালো অতসী। প্রতিশোধ নিল দিহান। কেন অপেক্ষা করলো না? সেদিন সে সারপ্রাইজ পেয়েছিল সায়ান অতসীর বিয়েতে, তাই বলে আজ অতসীকে সারপ্রাইজ দিল। একটু কি অপেক্ষা করা যেত না? রাইমা কথা বলেই যাচ্ছে। দিহান চুপচাপ দাঁড়িয়ে আছে আর অতসীকে দেখছে। অসহ্য লাগছে অতসীর। রাইমাকে থামিয়ে দিয়ে অতসী বলল, আমি জানতাম না তোর বিয়ে। সত্যি সারপ্রাইজ হয়েছি, লাইফের বেস্ট সারপ্রাইজ। তোকে দেওয়ার মতো আজ আমার কাছে কিছুই নেই। নারে আছে, একটা জিনিস আছে। গলায় ভারী নেকলেসের নিচে থেকে গলার সাথে লেগে থাকা চিকন চেনের সাথে একটা রকেট। সেটাই খুলে অতসী রাইমার হাতে দিল। আমার সর্বস্ব তোকে দিয়ে গেলাম, ভালো থাকিস, ভালো রাখিস বলে অতসীর দ্রুত পায়ে সায়ানের কাছে গিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আমাকে বাসায় নিয়ে চলুন প্লিজ। সায়ান অতসীর হাত ধরে বুঝলো মেয়েটা অসম্ভব প্রকার কাঁপছে। দ্রুত হাত ধরে বেরিয়ে এলো ওরা। দূর থেকে রাইমা ওদের দিকে তাকিয়ে দেখছিল। দিহান মনে মনে বলল, ঠিক এমন লেগেছিল আমার সেদিন, যেদিন তুমি সায়ানের বসেছিলে মিসেস অতসী মাহমুদ।
অতসীর অবস্থা সত্যি ভালো না। সায়ন বুঝতে পারছে এতটা শখ হয়তো নিতে পারেনি। অনবরত হাত পা কাঁপছে মেয়েটার। বাম হাত দিয়ে ওকে কাছে টেনে এনে নিজের কাঁধে জোর করে মাথা রাখলো সায়ন। অতসী চোখ বন্ধ করে আছে। চোখের সামনে দিহানের চেহারা ভেসে উঠছে, কথাগুলো কানে বাজছে। এমনভাবে অতসী সব হারিয়ে ফেললো। দিহান বেছে বেছে ওর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলো। হ্যাঁ, রাইমা অতসীর বেস্ট ফ্রেন্ড। বোনের ভালোবাসা সে অনামিকার থেকে না, রাইমার থেকে পেয়েছে। যখন যখন বাবার কমতি অনুভব করেছে, রাইমার বাবা ওর মাথায় হাত রেখেছে। রাইমার মায়ের কাছে রাইমার আগে অতসী। রাইমার কোনো দোষ দেওয়া যায় না, কারণ ও তো জানেই না দিহান নামের কেউ অতসীর জীবনে ছিল। হ্যাঁ, অতসী যে বলতে চায়নি এমন নয়, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল, আবার টাঙ্গাইল থেকে ঢাকা যাতায়াত করতে করতে অতসীর দিনগুলো যাচ্ছিল। আজ অতসী মনে হচ্ছে সে সত্যি মরে যাবে। গলায় কিছু একটা আটকে আছে, যা শ্বাস নিতেও খুব কষ্ট দিচ্ছে। সায়নকে ছাড়িয়ে অতসী দ্রুত উপরে উঠে যায়। ডুপ্লেক্সের উপরতলাতে কাজের লোক সবসময় থাকে না। অতসী হয়তো নিজের ক্ষতি করবে এই ভেবে সায়ন দ্রুত গিয়ে ওকে ধরে। অতসী পাগলের মতো নিজের হাত পা ছোটাচ্ছিল। বেগতিক অবস্থায় সায়ন দিশেহারা জড়িয়ে ধরল অতসীকে। এটাই যেন কাল হলো। না জানি পিচ্ছে অতসীর শরীরে এত শক্তি কই থেকে এলো। সায়নকে সে ধাক্কা দিয়ে সরিয়ে কষিয়ে থাপ্পড় মারে। কি পেয়েছেন কি আমাকে আপনারা? আমাকে কি মানুষ বলে মনে হয় না আপনার? যখন যা চাইবেন তাই করবেন। বলতে পারেন কি ক্ষতি করেছি আপনাদের? আমার সব তো কেড়ে নিলেন, এখন শ্বাসটাও কেড়ে নিন। বাবার কাছে খুব বেশি ছিলাম, এত যখন বেশি তাহলে রাস্তা থেকে কুড়িয়ে কেন এনেছিল? বলতে পারেন কেন মানুষ করলো? রাস্তায় পড়ে থাকতাম, কুকুর শিয়াল খেয়ে নিত, তাহলে তো বেঁচে যেতাম। না, তা করেনি। কি করলো? বড় করলো, তারপর বললো নিজের খরচ নিজে চালাতে, পারলে পড়ালেখা কর, না পারলে বাদ দে। ক্লাস 9 থেকে বেরিয়ে পড়েছিলাম নিজের পরিচয় বানিয়ে তো খুব ভালোই ছিলাম। সব পরিপূর্ণ হলো আমার দিহানের জন্য। কিন্তু কি করলেন আপনারা? আমাকে অনামিকার সতীন বানিয়ে দিলেন, দিহানকে সরিয়ে দিলেন। এ সব হয়েছে অনামিকার জন্য। এই অনামিকাই সব কেড়ে নিল। আমি ওকে ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো। কথাগুলো বলে অনামিকার রুমের দিকে ছুটল অতসী। অনামিকাকে কিছু করার আগে অতসীকে হ্যাচকা টানে রুম থেকে বের করে আনে সায়ান। অতসীর করা কাজ আর কথাতে সায়ানের রাগ তখন চরমে। কিছু না ভেবে অতসীকে সে আঘাত করে, ইচ্ছা মতো আঘাত করে। তার ধারণা ছিল অতসী তাকে বাধা দিবে বা কথা শোনাবে, কিন্তু অতসী চুপচাপ মার সহ্য করে গেল। একসময় সেন্সলেস হয়ে সায়ানের হুঁশ ফিরে। তখন ওর টনক নড়ে। অতসীর সব প্রিপ্ল্যান্ড। অতসী চাইছিল সায়ান ওকে মারুক, আর সায়ান তাই করল। মেয়েটার জালে সে পা দিয়েছে। চোখে মুখে পানি দিতেও যখন ওর জ্ঞান ফিরল না, তখন কল দিল ইফাতকে। ইফাত দিহানের সাথে ছিল, কোনোভাবে ম্যানেজ করে চলে আসলো। ইফাতের ধারণা ছিল অনামিকার কিছু হয়েছে, কিন্তু এসে দেখলো কাউচের পাশে ফ্লোরে অতসী পড়ে আছে। পরনের শাড়ি অনেকটা লাল হয়ে গেছে, চোখ মুখ অবস্থা খারাপ। রেপ করেছিস? সায়ন অবাক চোখে তাকিয়ে আছে। এতটা খারাপ সে না, আর তার বেস্ট ফ্রেন্ড তাকে এই কথা জিজ্ঞেস করছে। থমথমে গলায় উত্তর দিল, না। তাহলে এভাবে মেরেছিস কেন? সেসব পরে হবে, আগে ওর সেন্স ফেরা। পুলিশ কেস আমি পারবো না। দেখ, এখন রাগের সময় না, প্লিজ ট্রিটমেন্ট শুরু কর, না হলে মরে যাবে। গ্রেট আইডিয়া, মেরে বাড়ির বাগানে পুঁতে দিতে পারবি, কেউ জানবে না। ইফাত, জানি ভাই তোর রাগ হচ্ছে, কিন্তু ওকে আগে ট্রিটমেন্ট। সায়নের কথার উত্তর না দিয়ে ইফাত অতসীকে কোলে তুলে পাশের রুমে নিয়ে যায়। মেয়েটকে দিয়ে ও ড্রেস চেঞ্জ করিয়ে দেয়। মোটামুটিভাবে ড্রেসিং করে মেয়েটার নাকের বাঁ পাশের তিলটা থেকে ইফাতের দু চোখ ভরে উঠল। চুপচাপ সে বেরিয়ে গেল। যাওয়ার আগে সায়নের সাথে কোনো কথাই বলে যায়নি। ইফাত সচরাচর ড্রিঙ্ক করে না, কিন্তু ও আবার দিহানের পার্টিতে ফিরে এসেছে। পরপর কয়েকটা ড্রিঙ্ক নিল। শার্টে রক্ত লেগে আছে। দিহান দূর থেকে দেখে ইফাতের কাছে গিয়ে বসে জিজ্ঞেস করলো, দোস্ত কি হয়েছে? এত ড্রিঙ্ক করেছিস কেন? আর রক্ত কার? দিহান, তোর ইফতির কথা মনে আছে? ইফতির কথা মনে থাকবে না কেন? আমার ছোট্ট পরিটা। সেবার ইফতি যখন কলেজ ট্যুর গেল তো মন খচখচ করেছিল, কিন্তু আমি ওর স্বাধীনতায় বাধা হতে চাইনি, তাই যেতে দিয়েছিলাম।
পরিটা সেই যে বাসা থেকে বেরিয়েছিল আর বাসায় ফেরেনি, আজও ফেরেনি। মৃত মানুষ ফিরে না ইফাত, তুই কি ভুলে গেছিস আমরা ইফতির ক্ষত বিক্ষত লাশ পেয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে? আমার বোনটাকে আমি বাঁচাতে পারিনি, আমি ওকে রক্ষা করতে। ইফতির পর আমি অতসীকে নিজের বোনের জায়গা দিয়েছি রে। অতসীর নাকের বা পাশের তিল দেখে মনে হয় আমার ইফতি ফিরে এসেছে। ওর ভাইয়া ডাক আমাকে ইফতির কমতি বুঝতে দেয় না, কিন্তু আমি আমার এই বোনকেও বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনে আমার বোনের জীবন ধ্বংস করে দিচ্ছে ওই অনামিকার বাবা আর সায়ান। তুই জিজ্ঞেস করেছিলি না যে এই রক্ত কার? এই রক্ত অতসী। মেয়েটাকে অচেতন অবস্থায় রেখে এলাম। কথাগুলো ইফাত বলছিল আর কান্না করছিল। দিহানের মনে হাজার প্রশ্ন ঘুরছে। কি বলছে ইফাত? অতসী তো সুস্থ গেল, কি হয়েছে? ইফাত কি ক্লিয়ার করে বল। ওরা তো মোস্ট হ্যাপিয়েস্ট কাপল, তাই না? হ্যাপিয়েস্ট কাপল? তাচ্ছিল্যের সুরে বলল ইফাত। সায়ান জোর করে অতসীকে বিয়ে করেছে। মানে কি বলেছিস এসব? অতসী নিজ ইচ্ছায় সায়ানকে বিয়ে করেনি, খুব চেষ্টা করে পালিয়ে যেতে, কিন্তু যেতে পারেনি। সেদিন ওর বাবা ওকে খুব মারে, শেষ লাথিটা ওর মুখে মারে। ওর ঠোঁট কেটে রক্ত পড়েছিল, তবুও ও বিয়েতে রাজি ছিল না। তারপর ওর বাবা ওর মাকে মেরে ফেলার হুমকি দিলে বিয়েতে রাজি হয়। আর হ্যাপিয়েস্ট কাপল সায়ানের জন্য অতসী শুধুই একটা দাবার গুটি, যা দিয়ে অ্যাক্সিডেন্ট কে করিয়েছিল এসব বের করতে চাচ্ছে সে। ইফাতের এসব কথা শুনে দিহান চমকে ওঠে। টেবিলে পরপর কয়েকবার বাম হাত দিয়ে আঘাত করে। দিহা চিৎকার করে বলে, আগে বলিসনি কেন? আর সায়ানের সাহস কি করে হয় আমার অতসীর গায়ে হাত তোলা? আমি ওর জান নিয়ে নিব। চল তুই আমার সাথে। তোর অতসী? ইফাত প্রশ্ন করে দিহানকে। দিহান ওদের মাঝে সবটা বলে, এটাও বলে অতসীকে দেখানোর জন্য ও ওর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে, কিন্তু সে অতসীকে ভালোবাসে। ওর প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে এসব করেছে। ইফাত দিহানকে থামিয়ে দেয়। অতসী ফিরবে না দিহান, কারণ আমি অতসীকে চিনি। ও নিজের জন্য কিছুই ভাববে না। আর সব থেকে বড় কথা, রায়মা তোর বিয়ে করাবো, তোর দায়িত্ব। তুই অতসীকে ছেড়ে দে দিহান। ও বাঁচলে বাঁচবে, মরলে মরবে। ওর কথা যদি তোর এতই চিন্তা হতো তাহলে তুই ওর জন্য অপেক্ষা করতে। তারপর না হয় যাকে বাদ দে, মেয়েটা যেমন আছে তেমন থাকতে দে। হয়তো কষ্ট হবে, কিন্তু বোন আমার ধৈর্যশীল মেয়ে, ঠিক কাটিয়ে উঠবে। কথাগুলো বলে ইফাত চলে গেল। দিহান চুপচাপ বসেছিল। না, কয়েকটা ঘন্টা আগে যদি এসব জানতো তাহলে হয়তো এসব কিছু করতো না সে। এসব কি করবে এখন? কি করবে সে? রায়মাকে জেদের বসে বিয়ে করলো, তাকে কোনোদিন অতসীর জায়গা সে দিতে পারবে? হয়তো কোনো রাতের আধারে পুরুষ জেগে উঠবে, কিন্তু মন থেকে সে কোনোদিন মানতে পারবে না। বসে যে হাজারো জল্পনা কল্পনা নিয়ে বসে আছে রায়মা। আজ তার বাসরটা, কত স্বপ্ন থাকে এই রাত নিয়ে। বিবাহিত বান্ধবীর থেকে শোনা বিভিন্ন কাহিনী, সিনেমায় দেখা ছোট্ট ছোট্ট মোমেন্ট, কিংবা নিজের স্বপ্নগুলো। দিহানের উপস্থিতি বেশ বুঝতে পারছে রায়মা। আরো গুটিসুটি মরে বসলো। হঠাৎ কারো গানের গলা শুনতে পেল। সামনে তাকিয়ে স্ক্রিনে একটা মেয়ে বেগুনি রঙের শাড়ি পরে গিটার হাতে বসে গান গাইছে। এই স্ক্রিনে অতসী, পাশে দিহান বসে আছে। খুনসুটিময় সময় তাদের। বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল রায়মার। দিহান অপলক ভাবে অতসীর দিকে তাকিয়ে আছে। রায়মা, আপনাকে কিছু বলার আছে আমার। এরপর আপনি যদি মনে করেন আপনি মুক্তি চান, তবে আমি দিয়ে দেব, কিন্তু এর জন্য আপনি অতসীকে কখনো দোষ দিতে পারবেন না। আমি অতসীকে ভালোবাসি। রায়মা কিছুটা আন্দাজ করেছিল খুব কষ্ট হচ্ছিল, কারণ বাঙালি মেয়েরা 3 বার কবুল বলার সাথে সাথে মানুষটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। রায়মার জন্য পুরো পৃথিবী এখন দিহান, কিন্তু বাসর রাতে যদি কোনো মেয়ে জানতে পারে তার স্বামীর প্রাক্তন প্রেমিকা তার বেস্ট ফ্রেন্ড এবং তার স্বামী এখনো প্রাক্তনকে ভালোবাসে, বাসর রাতে তাদের বাসর ঘরে বাজছে তার স্বামীর প্রাক্তনের সাথে কাটানো মুহূর্তগুলোর ভিডিও, তাহলে অবশ্যই তার জন্য আজকের রাতটা কি স্মরণীয় নয়? দিহান এগিয়ে এসে রায়মার কাছে বসলো। ধীরে ধীরে সবটা বলল, সব, এমনকি বিয়ের কারণটাও। এখন রায়মা বুঝছে অতসীর অভাবে রিয়্যাক্ট করার কারণ। অতসীর জন্য রায়মা তো এটুকু করতেই পারে, কারণ সে দেখেছে মেয়েটা তো ছোট থেকে শুধু অবহেলা পেয়েছে। তাছাড়া অতসী রক্ত দিয়ে তার ভাইয়ের জীবন বাঁচিয়েছিল।
অনেক ঋণ আছে মেয়েটার কাছে। যদি দিহান হয়ে থাকে সেসবের কিছুটা শোধ হয়, তাহলে না হয় এতিম মেয়েটাকে রাইমা সব দিয়ে দেবে। হ্যাঁ, এতিম তো, যার বাবা থেকেও নেই, জীবনে শুধু হারিয়েছে, সে না হয় এইটুকু সুখের ভাগিদার হবে। হাতের উল্টো পিঠে চোখ মুছে রাইমা জবাব দিল, ও সে যদি ফিরে আসে আমি অবশ্যই চলে যাব। আপনি ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।